অগ্রাধিকার ভিত্তিতে ভারতের ভ্যাকসিন পাবে বাংলাদেশ। সচিব পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা। করোনা টেস্টের ফি কমল, হাসপাতালে 100, বাড়িতে 300 টাকা, আরও 41 মৃত্যু। সিনা হত্যার পরিষ্কার তথ্যচিত্র পেয়েছে র্যাব। সহকর্মী শিবরাকে নিয়ে কটূক্তি, 2 এসপির বিরুদ্ধে রিটের আদেশ বৃহস্পতিবার। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পলাতক শেষ খুনিদেরও ফেরত আনা হবে, দেশকে কলঙ্ক মুক্ত করার অঙ্গীকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি আশা সাবিরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ভারতে করোনা ভ্যাকসিন তৈরি হলে বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে পাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সচিব পর্যায়ের বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বৈঠকে কোভিড পরবর্তী সম্পর্ক উন্নয়ন, রোহিঙ্গা প্রত্যাবাসন, বিমান চলাচল স্বাভাবিক করা ও সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে পারস্পরিক সম্পর্ক আরও বেগবান করতে সম্মত হয়েছে দুই দেশ। ইবনে নূর শাওনের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবদের আনুষ্ঠানিক বৈঠক। পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়া ভারত। নিরাপত্তা পরিষদের যে সমস্ত আলোচনা হবে আগামীতে রোহিঙ্গা ইস্যুতে, সেই ব্যাপারেও তাদের সহযোগিতা আমরা কামনা করেছি। তাদের যে ভ্যাকসিনগুলো ডেভেলপ করছে সেটা শুধু ভারতের জন্যই নয়, এবং প্রথম দিকেই আমাদের জন্য সেটা অ্যাভেলেবল করা হবে। বৈঠকে সীমান্ত হত্যার বিষয়ে বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র সচিব। বর্ডার কিলিংস একটা সমস্যা, তো সেই ব্যাপারেও আমি তার দৃষ্টি আকর্ষণ করেছি, এবং আগামী মাসে আমরা চেষ্টা করব যে বিজিবি এবং বিএসএফ এর ডিজি লেভেলের মিটিং, এবং সেই মিটিংয়ের আগে উনি প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। নতুন বিএসএফ এর ডিজি আছেন তাকে। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, সন্তোষজনক আলোচনা হয়েছে। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে একমত দুই দেশ। এছাড়াও শিগগিরই যৌথ পরামর্শক সভার আয়োজন করা হবে বলেও জানান দুই দেশের পররাষ্ট্র সচিব। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। সাধারণ মানুষের সামর্থ্য বিবেচনায় করোনা টেস্টের ফি অর্ধেক কমানো হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। হাসপাতালে পরীক্ষার জন্য 100 আর বাড়িতে টেস্টের জন্য 300 টাকা নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, ভ্যাকসিন যারা তৈরি করছে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। এ সময় রোগী না থাকায় কোভিড হাসপাতাল কমানোর ঘোষণাও দেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। নানা আলোচনা সমালোচনার মধ্যেই 28 জুন করোনা টেস্টের জন্য ফি নির্ধারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। বুথে 200 টাকা আর বাসায় গিয়ে টেস্ট করালে 500 টাকা ফি নির্ধারণ করা হয়েছিল। 1.5 মাসের বেশি সময় পর এই ফি কমানোর ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। বৃদ্ধি পাওয়ার বিষয় ছিল। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফিয়ের কারণে অনেক দরিদ্র মানুষ পরীক্ষা করাতে কিছুটা আগ্রহ হারিয়েছেন। ফি কমাই টেস্টের সংখ্যা বাড়বে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 200 টাকা যে ফিজ নেওয়া হতো সেটাকে কমিয়ে এখন থেকে 100 টাকা করা হতো। নতুন হার বলবৎ করা হলো, সেই হার অনুযায়ী টেস্টের সংখ্যা বাড়বে আমি আশা করি। করোনা হাসপাতালে রোগী কম থাকা একই সাথে সাধারণ রোগীর চাপ বাড়ায় কোভিড হাসপাতাল কমানো হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। যারা নন কোভিড রোগী আছে তাদের সংখ্যা তো বেশি অনেক, কাজে তাদেরকে আমাদেরকে অবশ্যই সেবা দিতে হবে। আমরা কোন টেস্টটা করব? অ্যান্টিজেন টেস্টটা করব না অ্যান্টিবডি টেস্টটা করব? যেটা আমাদের জন্য ভালো হবে সেটার দিকে আমরা যাব। ভ্যাকসিন যারা উৎপাদন করছেন তাদের সাথে যোগাযোগ আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যথাসময়ে ভ্যাকসিন আনা হবে। যারা ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার আছে তাদের সাথে যোগাযোগে আছি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।
এদিকে কোভিড-19 দেশে আরও 41 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৩,৭৮১। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট বলছে ৯১টি ল্যাবে ১৪,৬৭৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২,৭৪৭ জন। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ১৩,৯৩,৪৯৭ জনের। মোট কোভিড-19 রোগীর সংখ্যা ২,৮৫,০৯১ জন। একদিনে ২,৯১৩ জন সহ মোট সুস্থ ১,৬৫,৭৩৮ জন। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার পরিষ্কার তথ্যচিত্র পেয়েছে র্যাবের তদন্তকারী দল। আর জব্দকৃত ২৯টি ডিভাইস বৃহস্পতিবার রামু থানা থেকে সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। রাশেদ খান, শিপ্রা দেবনাথ, সিফাত এবং তাদের যে ব্যক্তিগত সামগ্রী অর্থাৎ ল্যাপটপ, হার্ড ডিস্ক, পেনড্রাইভ সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস যেগুলো ছিল রামু থানায় সেগুলোকে হস্তান্তর করা হয়েছে। ওই সকল ডিভাইসসমূহ র্যাবের হেফাজতে নেওয়ার জন্য বিজ্ঞ আদালত নির্দেশনা দিয়েছেন। সে মোতাবেক 25টি আইটেম যেটি আছে সেটি তদন্তকারী কর্মকর্তা রামু থানা থেকে গ্রহণ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহকারী শিপ্রাকে কটূক্তিকারী 2 পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে করার রিটের আদেশ বৃহস্পতিবার। এদিকে শিপ্রা দেবনাথের ডিজিটাল আইনে দায়ের করা মামলার আবেদন গ্রহণ করেনি কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। সহকর্মীদের সহায়তায় মুশফিকা নাজরিনের রিপোর্ট। 17 আগস্ট আইনজীবী মনোজ কুমার ভৌমিক শিপ্রাকে কটূক্তিকারী 2 পুলিশ সুপারের বিরুদ্ধে রিট করেন। বিচারপতি JBM হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চে এই রিটের শুনানি হয়। শুনানি শেষে রিটের আদেশ বৃহস্পতিবার দেয়া হবে বলে জানায় আদালত। রিটকারী আইনজীবী মনোজ কুমার ভৌমিক বলেন, সংবিধান অনুযায়ী পুলিশ জনগণের বন্ধু। তারা কোনো ব্যক্তির সম্পর্কে যোগাযোগ মাধ্যমে এ ধরনের বক্তব্য দিতে পারেন না। তারা কি সেটা লিক করতে পারেন কিনা, সেটা সিজ করে লিক করতে পারেন কিনা, এটা কি মানবাধিকার লঙ্ঘন কিনা। তো মাননীয় আদালত আমাকে বলছেন যে আগামীকাল আমরা দেখব আপনার এটা মামলা করার অধিকার আছে কিনা এবং এই বিষয় নিয়ে আগামীকাল অর্ডার হবে। এদিকে মঙ্গলবার কক্সবাজার থানায় শিপ্রা ও সিফাত আইনজীবীকে সাথে নিয়ে মামলা করতে চায়, কিন্তু হত্যার ঘটনাস্থল রামু থানার এলাকায় এ অজুহাতে মামলাটি নিতে অস্বীকৃতি জানায় সদর থানার ওসি খায়রুজ্জামান। মামলাটি রামু থানা অথবা ICT ট্রাইব্যুনালে করার পরামর্শ দেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইন 2018-তে আমরা একটা এজাহার নিয়ে গিয়েছিলাম, কিন্তু কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের মামলা নেয় নাই। ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে পুলিশের কর্মকর্তা সহ 150 জনকে আসামি করে মামলা করতে চান শিপ্রা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। ৭৫-এর 15 আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যায় জড়িত পলাতক শেষ খুনিকেও বিচারের আওতায় আনতে পারলে দেশ কলঙ্কমুক্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক বাংলাদেশ আওয়ামী লীগ ৭৫ পরবর্তী বাংলাদেশ খুনিদের পুনর্বাসন নামে ওয়েবিনারের আয়োজন করে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ৭৫ পরবর্তী দীর্ঘ সময় ধরে এসব খুনিরা বিদেশে গিয়ে দেশের মর্যাদা ক্ষুণ্ণ করে। পরবর্তীতে শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু করে, তার অনেকটাই খুঁজতে পারে বলে মত দেন তিনি। অনুষ্ঠানে যোগ দিয়ে গবেষক, কলামিস্ট ও বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন ও তৎকালীন সরকারের অপতৎপরতার নানা তথ্য প্রমাণ তুলে ধরেন। 15 আগস্টের খুনিদের সম্পর্কে প্রকৃত তথ্য তরুণ প্রজন্মকে জানানোরও আহ্বান তাদের। যতদিন না পর্যন্ত বঙ্গবন্ধুর শেষ খুনিটিকে আইনের মুখোমুখি করিয়ে দিতে না পারবো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এবং এটা যে কত বড় গ্লানি জাতি হিসেবে, তার চেয়ে অনেক বড় গ্লানি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ইনস্টিটিউশন হিসেবে। যদিও বর্তমান প্রজন্ম এটার জন্য দায়ী নয়, এটা তো বলার অপেক্ষা রাখে না। 21 আগস্ট গ্রেনেড হামলার 16 বছর পূর্ণ হচ্ছে কাল। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলার বিচার শুরু থেকেই বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। নানা নাটক সাজিয়ে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে বিএনপি জামায়াত জোট সরকার। হামলার শিকার আওয়ামী লীগকে দায়ী করার অপরাজনীতি হয়েছে। অবশ্য সময়ের সাথে সাথে বেরিয়ে এসেছে সব সত্য। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার।
2004 সালের 21 আগস্ট সন্ত্রাস বিরোধী সমাবেশে একের পর এক গ্রেনেড হামলা। নেতাকর্মীদের মানববর্মে ভাগ্যক্রমে বেঁচে যান সে সময়ের বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউ যেন রক্তাক্ত প্রান্তর। শহীদ হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 জন। খুনিদের পালানোর সুযোগ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধ্বংস করা হয় আলামত। হামলার পরদিন পুলিশ বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করে। থানা পুলিশ ডিবির হাত ঘুরে মামলার তদন্তভার পায় সিআইডি। হামলার শিকার আওয়ামী লীগকেই দায়ী প্রমাণ করার নানা অপচেষ্টা চলে। বিচারপতি মোহাম্মদ জয়নুল আবেদিনকে দিয়ে গঠন করা হয় বিচার বিভাগীয় তদন্ত কমিশন। 1 মাস 10 দিনের মাথায় 162 পৃষ্ঠার একটি ফরমায়েশি রিপোর্ট সরকারের কাছে জমা দেয় এই কমিশন। এরপর আসল ঘটনা ধামাচাপা দিতে শুরু হয় নানা নাটক। তদন্তের গতি ভিন্ন খাতে নিতে শৈবাল সাহা পার্থ নামের এক তরুণকে আটক করে ফাঁসানোর চেষ্টা চলে। মঞ্চস্থ হয় জজ মিয়া নাটক। 2005 সালের 9 জুন নোয়াখালীর সেনবাগে জজ মিয়াকে আটক করার পর জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়। এটি সাজানো নাটক প্রমাণ হওয়ার পর থামিয়ে দেয়া হয় তদন্ত কাজ। যারা এটি হামলাটা করেছে তাদেরকে ঢেকে ফেলার একটা চেষ্টা দিয়েছে, শাক দিয়ে মাছ ঢাকানো। সেই চেষ্টাটা নেওয়া হলো, শেষ মুহূর্তে এসে চেষ্টাটা সফল হয়। 4 বছর পর 2008 সালের 11 জুন বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে হত্যার অভিযোগ ও বিস্ফোরক আইনে আলাদা 2টি অভিযোগপত্র দেয় সিআইডি। জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান সহ 22 জনকে আসামি করা হয়। ওই বছরের 29 অক্টোবর অভিযোগ গঠন করে বিচারও শুরু হয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের অধিকতর তদন্তের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। তদন্তে আসামির তালিকায় নাম আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও 30 জনের। তারেক সহ 18 জনকে পলাতক দেখিয়ে বিচার শুরু হয়। বিচার কাজ চলার সময়ই অন্য মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মানবতা বিরোধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান ও শরীফ শাহেদুল আলমের ফাঁসি কার্যকর হয়। 2018 সালের 10 অক্টোবর মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, সাবেক এমপি কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন দ্রুতবিচার ট্রাইব্যুনাল 1। আর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, তার ভাই জঙ্গি নেতা মাওলানা তাজউদ্দিন সহ 19 জনের মৃত্যুদণ্ড দেন আদালত। মামলার আসামি সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তা সহ 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। আসামিদের মধ্যে কারাগারে আছেন 27 জন, 14 জন পলাতক, জামিনে আছেন 8 জন। টোটাল ঘটনাটাকে কারা পরিকল্পনা করলো সেটার পেছনে আমরা একটি রাজনৈতিক কিছু নেতার উপস্থিতি দেখলাম। বর্বরচিত গ্রেনেড হামলা মামলার পেপার বুক এরই মধ্যে সরকারি ছাপাখানা থেকে প্রস্তুত হয়ে হাইকোর্টে পৌঁছেছে। এর মধ্য দিয়ে মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর হাইকোর্টের শুনানির পথ খুলেছে। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অস্ত্র মামলায় রিজেন শাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 27 আগস্ট। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট, আর ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না। সরকারি বাসভবন থেকে বরিশাল সড়ক জোন ও সংশ্লিষ্টদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন। সত্য কথা বললে ছোট করা হয় না। খুনি আর খুনের মদতদাতা, প্রশ্রয়দাতা, বেনিফিশিয়ারি সমান অপরাধী। সত্য কথা শুনতে আপনাদের এত গাত্রদাহ কেন? স্বাধীনতার ঘোষণার পাঠক স্বাধীনতার ঘোষক হতে পারে না। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহিদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি 27 আগস্ট। ঢাকার স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক KM ইমরুল কায়েস এদিন ধার্য করেন। গেল 18 জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় শাহেদের অফিস থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরে 30 জুলাই অস্ত্র নিয়ন্ত্রণ আইনে শাহেদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় শাহেদের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এ মামলায় শাহেদের অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। তার থেকে উদ্ধার হয় না অস্ত্রগুলি, তাই এই পরিস্থিতির শিকার, সে ইনোসেন্ট, তার জামিন চাচ্ছি। রিজেন্ট হাসপাতালের শাহেদ তার গাড়ি থেকে একটি পিস্তল, গুলি সহ একটি পিস্তল উদ্ধার হয়েছিল এবং সেটা আমরা রাষ্ট্রপতিকে বলার পরে তার জামিন নামঞ্জুর হয়েছে এবং আগামী 27-8 তারিখে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করা হয়েছে। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। প্রবাসের খবর। মানবতা সমুন্নত রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ও ত্যাগ সবাইকে পথ দেখাবে বলে মন্তব্য করেছেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান। বাংলাদেশ সমিতি সার্জার বঙ্গবন্ধু হলে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন কনসাল জেনারেল। সমিতির সভাপতি আলহাজ MA বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মকসুদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি কনসাল জেনারেল শহীদুল ইসলাম, আবু জাফর চৌধুরী, মাহাতুবুর রহমান নাসির, ইউনুস গনি চৌধুরী, রাখাল কুমার গোপ সহ আরও অনেকে। শোক দিবসের আয়োজনে ছিল তথ্যচিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্মারক চিত্র প্রদর্শন ও বিশেষ দোয়া মাহফিল। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অগ্রাধিকার ভিত্তিতে ভারতের ভ্যাকসিন পাবে বাংলাদেশ, সচিব পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা। করোনা টেস্টের ফি কমল, হাসপাতালে 100, বাড়িতে 300 টাকা, আরও 41 মৃত্যু। সিনহা হত্যার পরিষ্কার তথ্যচিত্র পেয়েছে র্যাব, সহকর্মী শিবরাকে নিয়ে কটূক্তি, 2 এসপির বিরুদ্ধে রিটের আদেশ বৃহস্পতিবার। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পলাতক শেষ খুনিদেরও ফেরত আনা হবে, দেশকে কলঙ্কমুক্ত করার অঙ্গীকার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।